আজকের গল্প ভাড়াটে। বাংলা সমসাময়িক সামাজিক এক অডিও গল্প বিশ্বব্যাপী বাংলা গল্পপ্রেমীদের জন্য। সময়ের সঙ্গে বদলে যাওয়া সম্পর্ক, প্রতিবেশী, সংস্কৃতি এবং হারিয়ে যাওয়া একসঙ্গে থাকা জীবনের গল্প। ভাড়ায় থাকতে চাইলে এখন 11 মাসের চুক্তি, 3 মাসের টাকা অগ্রিম ডিপোজিট, বিদ্যুতের খরচা আলাদা ইত্যাদি প্রায় সবারই জানা। এছাড়াও পরিচয় প্রমাণ ও ছবি সহ পুলিশে জানানো তো আছেই। 11 মাস বাদে নতুন করে চুক্তি, নতুন ভাড়ায়। ফ্ল্যাট সাজানো হলে দক্ষিণা স্বাভাবিকভাবেই বেশি, চুক্তির প্যাকড়াও বেশি। তবে হ্যাঁ, সবকিছু একান্ত আপন করে পাওয়ার সুবিধা তো আছে। ভাগ করে থাকার অশান্তি নেই। আর ভাড়ার টাকা কিন্তু মাসের 7 তারিখের মধ্যে ব্যাংকে জমা করা চাই। ভাবছেন আমি কি গল্পের ছলে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দিতে বসলাম? না, এটুকু আমরাগাছি না করলে হয়তো আজকের গল্পের ভিত্তিপ্রস্তর গাঁথা সম্ভব হতো না। আসুন আজ আপনাদেরকে বেড়াতে নিয়ে যাই 6-7 যুগ আগের এক ভাড়া বাড়িতে, যেখানে এখনকার ফ্ল্যাটের মতন যে যাকে দেখে দরজা বন্ধ করে দেয়, মুখ ঘুরিয়ে নেয়, দেখেও চিনে না চেনার ভান করে, এইসব কিছু ঘটত না। সেখানে সবকিছু একান্তভাবে না থাকলেও ছিল 12 ঘর ভাড়াটের মিলেমিশে থাকার এক অনাবিল আনন্দ, সুখ দুঃখে পাশে দাঁড়ানোর অনুভূতি, খুব সামান্যকেই জীবনের অসামান্য পাওনা ভাবার অনাবিল এক আনন্দ। বহুদিন একসঙ্গে থাকতে থাকতে সবাই সবাইয়ের জন্যই হয়ে উঠত। তারপর একদিন 30 টাকা মাসিক ভাড়ার ঘরটাকে তালাবন্ধ রেখে দূরে, অনেক দূরে একান্ত আপন কোনো ফ্ল্যাটের খোঁজে হারিয়ে যেত। তবু সেই ভাঙা ঘরটার মোহ থেকে তারা মুক্ত হতে পারত না। আজকের গল্প ভাড়াটে প্রথম পর্ব তেমনই এক পরিবেশে আপনাদেরকে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে আনবে। অনেকে হয়তো পরিচিত কোনো স্মৃতির অতলে তলিয়েও যেতে পারেন। ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার ও কমেন্ট বক্সের সদ্ব্যবহার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে বেল আইকনটি টিপে নিচে গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। আসুন তবে শোনা যাক আজকের গল্প। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনবেন নিছক গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ভাড়াটে। শুনুন গল্পের প্রথম পর্ব। অভ্যেসবশত রোজ বিকেলে বেড়াতে বেরিয়ে নিকটস্থ লেক পার্কের উত্তর পশ্চিম কোণে কংক্রিটের ছাতাটার নিচে বেঞ্চিরাতে প্রায়শই চোখে পড়ে একপাল বয়স্ক মানুষদেরকে বসে জটলা করতে। এদের কথাবার্তা, চালচলন, ভাবগতিক দেখে মনে হয় এরা ছোটবেলা থেকেই একে অপরের জন্য যেন বিশেষভাবে পরিচিত। আমি যদিও একজন সদ্য অবসরপ্রাপ্ত সরকারি করণিক, আর এদের অবসরপ্রাপ্তির বয়স আন্দাজ 10 থেকে 15 বছর হবে। এদের সামনে দিয়ে বাড়তিনেক পার্কের মাঝখানে অবস্থিত লেকটাকে পদব্রজে পাক দিতে গিয়ে মাঝে মাঝে কানে যা আসে আর চোখে যা পড়ে, তাতে মনে হয় এরা যেন সদ্য কলেজে ভর্তি হওয়া যুবকবৃন্দ। সব থেকে দৃষ্টি আকর্ষণ করে এদের কথায় কথায় প্রাণ খোলা অট্টহাসির ফোয়ারা। এদের দেখে ভালোও লাগে, আবার হিংসেও হয়। এমন একটা আড্ডায় যোগ না দিতে পারলে নিজের জীবনটাই যেন বৃথা মনে হয়। যাই হোক, পরিস্থিতির চাপে আজকাল প্রাণ খুলে হাসা তো দুরস্ত, কারোর সঙ্গে দুদণ্ড মন খুলে কথা বলতে পারাটাই এক কঠিন প্রস্তাব। মানুষ মানুষকে দেখলে এড়িয়ে যায়, সম্ভব হলে লুকিয়ে পড়ে, সামনে প্রকাশ হতে চায় না, সামনাসামনি হলে মুখ ফিরিয়ে নেয়, হাসি মুখ দেখাতে চাইলে গম্ভীর মুখে পাশ দিয়ে চলে যায়। সবারই চোখে মুখে কেমন একটা নকল ব্যস্তবাগীশ অহংকারী ভাব বিরাজ করে। তেমন কিছু না করলেও সবাই আড়ে ঠাড়ে একটা মেকি ব্যস্ততা দেখায়। তাতেই মনে হয় তাদের গর্ববোধ হয়। যেচে কথা বলতে গেলে
নিজেকে আরো বেশি জাহির করতে ব্যস্ত হয়ে পড়ে তারা। ধৈর্য ধরে অপরের কথা শোনার থেকে নিজের কথা বলতেই যেন বেশি ব্যগ্র হয়ে পড়ে। আবার প্রতিবেশীরা আন্দার কি বাত পাছে বেরিয়ে পড়ে, তাই নিজেদের বাড়ির বা ফ্ল্যাটের দরজা বন্ধ করে নিজেদেরকে বন্দি করে রাখতেই বেশি পছন্দ করে। এমন একটা দম বন্ধ করা পরিবেশে এই বয়স্ক মানুষগুলোকে খোলামেলা পরিবেশে খোলা মনে কথা বলতে দেখলে আবার নতুন উদ্যমে বাঁচতে ইচ্ছে করে। মনে হয় এদের সঙ্গে বসতে পারলে, আড্ডা দিতে পারলে মনের বয়স আপনি একটু কমে যেত। কবির রচিত তাই ফুল একদিন মেলে দিল ডানা লাইনটা ভেবে নিয়ে আজ বিকেলে হাঁটা শেষ করে শটান গিয়ে বসে পড়লাম সেই মধ্যসত্তরের যুবক সভার পেছনের বেঞ্চিটাতে। আমাকে দেখে তাদের দু একজন আর চোখে দু একবার তাকালেও আমাকে নিয়ে তাদের কেউ বিশেষ কিছু ভাবলো বলে মনে হলো না, কারণ সবাই তাদের চলতি গপ্পে বেজায় মশগুল। একজন মনে হলো তার বলতে থাকা কোনো একটা গল্পের খেই হারিয়ে ফেলেছে। সে জিজ্ঞেস করলো, হ্যাঁ, এই কি যেন বলছিলাম। দু একজন সমস্বরে বলে উঠল, আরে ওই তো তোমার ওই কৈশোরে দেখা ভাড়া বাড়িটার কথা। গল্পকার বৃদ্ধ গলা কাঁকড়ে বলে উঠল, এই এই হয়েছে আমার এক সমস্যা, মনে হয় ডিমেনশিয়া ব্যামোয় ধরেছে, থেকে থেকেই সব কথা ভুলে যাই। হ্যাঁ, যা বলছিলাম, আমি তখন 10-11 ক্লাস 4-এ পড়ি। মধ্য কলকাতার একটা সরু গলির শেষ মাথায় একটা পুরনো দোতলা বাড়ির পেছনের দিকে এঁদো মেঠো অন্ধকার স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর দমবন্ধ করা একটা ঘরে আমরা ভাড়া থাকতাম। আমরা মানে, প্রশ্ন করলো পাশে বসা এক অতি উৎসাহী প্রৌঢ়। উত্তরেরও, আমরা মানে মা বাবা আর আমি। উত্তরে জানাই সেই গল্পকথ। আসলে হয়েছিল কি, ঠাকুরদার বাবার তৈরি করা শরিকি বাড়ি বকেয়া পৌর করের দায়ে নিলামে বিক্রি হয়ে গেলে বাবা তার বছরখানেক আগে মধ্য কলকাতার অপর প্রান্তে একটা পুরনো দোতলা বাড়ি কিনেছিল। কিন্তু কিনলে কি হয়, সে বাড়িতে বহুদিন ধরে এক ঘর ভাড়াটের বাস। তারা সেই বাড়ির দখল ছাড়তে বা দখল দিতে রাজি নয়। বেশ কিছুদিন ধরে চলা বাকযুদ্ধে কাজ না হওয়ায় বাবা অনন্য পায়ে হয়ে সিটি সিভিল কোর্টে মামলা দায়ের করে বসল। ওদিকে সেই ভাড়াটেও নাচরবান্দা, মামলায় হেরেও হার স্বীকার করতে চায় না। বাবা এভিকশন সুটের ডিক্রি এক্সিকিউট করার আগেই তারা হাইকোর্টে সিভিল অ্যাপিল ফাইল করে বসল। তারা আগেই গ্যাভিয়েট ফাইল করে রেখেছিল কিনা। বহুদিন ধরে মামলা চলার পর অবশেষে মহামান্য আদালতের আদেশে পুলিশ এসে সেই ভাড়াটেদের মালপত্র টেনে হিচড়ে বাড়ির বাইরে রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। বাবা ভাঙা দরজায় তালা দিয়ে বাড়ির দখল নিল। ততদিনে অবশ্য সেই ভাড়াটেরা তাদের বেশিরভাগ আসবাবপত্রই সরিয়ে ফেলেছে। তলে তলে বাড়িটার প্রভূত ক্ষতি সাধনও করে ফেলেছে। যেমন জানলা দরজা কাঁচের সার্সি ভেঙে, দেওয়ালে শাবল দিয়ে খাবল করে, ঘরের মেঝেতে গর্ত করে বাড়িটাকে খান্ডাহারে পরিণত করে ফেলেছে। কাজেই বাবার ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে উঠে যাওয়ার আপ্রাণ চেষ্টায় যে ব্যাগড়া পড়ে গেছে তা নিশ্চয়ই আলাদা করে আর বলতে হবে না। বাবা একদিন মাকে বলল, শোনো, যত কষ্টই হোক না কেন ধরে নাও আরো বছরখানেক আমাদেরকে এভাবেই এখানে থাকতে হবে, সুতরাং শত কষ্ট হলেও মানিয়ে নাও। বলে কি হয়, মুখে বলা যতটা সহজ কাজে করাটা ততটা সহজ নয়। ইতিমধ্যে পায়ে ঘুঙুর বেঁধে কখন যে ঘটি গরম এসে হাজির হয়েছে কেউ তা খেয়াল করেনি। কাউকে কিছু জিজ্ঞেস না করেই নিজের থেকেই সে সকলের হাতে একটা করে ঘটি গরমের চোমা ঠোমা এগিয়ে দিতে লাগে। আমিও বাদ গেলাম না। মনে হয় সে রোজই এখানে উপস্থিত সকলকে ঘটি গরম খাওয়ায়। দাম কে বা কারা কিভাবে দেয় তা বোঝা গেল না। আর এসব নিয়ে কাউকে মাথা ঘামাতেও দেখলাম না, কারণ এতক্ষণে ঘটি গরমের ঘুঙুর বাজিয়ে প্রস্থান ঘটেছে। সবাই যে যার মতো ঘটি গরমের চোঙাতে মশগুল। মুখে এক মুঠো ঘটি গরম চালান করে দিয়ে গল্পকার আবার নতুন উদ্যমে শুরু করলো। আমাদের সেই ভাড়া বাড়িটাকে একটা চিড়িয়াখানা বললে হয়তো
খাঁচায় বন্দি পশু পাখিদের বদনাম করা হবে। প্রথমে বলা যাক সেই বাড়ির বাড়িওয়ালার সম্বন্ধে দু কথা। ভদ্রলোক ছিল এক অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার। কোনো কারণে হাঁটা চলা বিশেষ করতে পারত না। খাটের ওপরে ধুতি আর ফুল হাতা শার্ট পরে কোলের ওপরে বাঁশবালিশ তুলে নিয়ে তার ওপরে দুহাতের কনুই আর মুঠির ওপরে থুতনি রেখে বসে থাকতেই তাকে বেশি দেখা যেত। পেনশনের টাকা ছাড়া তার আয়ের প্রধান রাস্তা ছিল তার 12 ঘর ভাড়াটে। শুনে বুঝতেই পারা যায় যে দোতলা হলেও বাড়িটা ছিল আয়তনে যথেষ্ট বড় মাপের। আজকের হিসেবে তা প্রায় কাঠা 5 জমির উপরে হবে। মনে আছে পেছনে খানিকটা ফাঁকা জমিতে গাছগাছালিও ছিল। আমাদের ঘরের পেছনে জানলা দিয়ে সেদিকে উদাস নয়নে তাকিয়ে থেকে শৈশবের কত অলস দুপুর যে কেটেছে তার ইয়ত্তা নেই। একজন অত্যুৎসাহী শ্রোতার প্রশ্ন করে বসল, তবে কি বলছেন সেই বাড়িওয়ালাকে জমিদার বলা যেতে পারে? গল্পকার মৃদু এক বিজ্ঞের হাসি হেসে উত্তর দিল, না, মোটেই না। গল্পের রহস্যটা আসলে সেখানেই শুরু। বাড়িটা আদৌ তার উত্তরাধিকারী সূত্রে পাওয়া বা সোপার্জিত অর্থে নির্মিত সম্পত্তি নয়। নিজের অর্থে কেনা বা দান দাক্ষিণে পাওয়া বা লটারিতে জেতাও নয়। সেই সম্পত্তি আদতে ছিল তার স্ত্রীর, মানে একমাত্র মেয়েকে দানপত্র করে দেওয়া তার স্ত্রীর বাপের সম্পত্তি। কিন্তু হলে কি হয়, দাতা সম্পত্তি দান করেছিল মেয়ে জামাইয়ের যৌথ নামে, আর সেটাই ছিল বাড়িতে দিনরাত কাক ওড়া আর চিল পড়ার প্রধান কারণ। গিন্ডির মতে বাড়ি যখন তার বাবার দেওয়া, এখানে শুধু তার মতই খাটবে। এদিকে কর্তা সে কথা মানতে রাজি নয়, কারণ সেও তো আইনত এই বাড়ির 58 মালিক। তাছাড়া ভাড়াটে জোগাড় করা, সময় মতন ভাড়া আদায় করা, মতবিরোধ হলে ঝগড়াঝাটি করা, ভাড়া অনাদায়ে মামলা মোকদ্দমা করা, বাড়ির ট্যাক্সও আর বিজলির বিল শোধ করা, প্রয়োজনে বাড়ি মেরামত করা, এসব তো তারই দায়িত্ব ছিল কিনা। তার স্ত্রী কোনোদিনও এসব বিষয়ে মাথা ঘামায়ও নি, আর ঘামাতে চাইতেও না। বাড়িতে 12 ঘর ভাড়াটে থাকলেও সেখানে বাস করত সাকুল্যে 8-10টা পরিবার। ধরা যাক ঘরে 4 জন করে প্রত্যেক পরিবারের সদস্য থাকলেও প্রায় 40 জন মানুষের জন্য বাথরুম কিন্তু ছিল মাত্র 2টো। বলা বাহুল্য হাঁটু গেড়ে বসার খাঁটি দিশি প্যানের ব্যবস্থা। তার মধ্যে একটার আবার কাঠের দরজার নিচের দিকটা জল খেয়ে খসে গিয়েছিল। তার মানে যে নিশ্চিন্তে ভেতরে বসে আছে সে বাইরের কাউকে দেখতে না পেলেও বাইরে থেকে যে ভেতরে বসে আছে তার নিম্নাঙ্গ পরিষ্কার দেখা যেত। ভেতরে ছিল অবমান কাল ধরে বয়ে চলা কলবিহীন গঙ্গা জলের মরচে ধরা একটা ফাটা বেঁকা পাইপ। সদা নির্গত জলের তীব্রতায় ভেতরে ঢুকলেই সারা শরীর ভেসে যেত। ভেতরে পুজোতে বসাত ছিল এক চরম শাস্তিস্বরূপ, বিশেষ করে শীতকালে বা মাঝরাতে। শৌচকর্মের সাহায্যে মজুদ ছিল একখানা অ্যালুমিনিয়ামের তোবড়ানো ফুটো বাটি আর আধ খাওয়া কাঠের মতন এক টুকরো অ্যাসকো বার সাবান। সেখানে বসে নিচে তাকাতে ভয় করত। চারিদিকে এত এবড়ো খেবড়ো গর্ত, মনে হতো সেখান থেকে যখন তখন সাক্ষ্য বেরিয়ে আসতে পারে। এত সমালোচনা করলে কি হয়, সেই মন্দিরোদ্বয়ের আসল মহিমাটে পাওয়া যেত রোজ সকাল হলে। এক একটা মন্দিরের সামনে দেখা যেত নারী পুরুষ নির্বিশেষে প্রায় সব ভাড়াটেদের দীর্ঘ লাইন। তাদের মুখে পেট ব্যথার আর নিম্নচাপের যন্ত্রণা ছিল যথেষ্ট স্পষ্ট। সবার মুখে একই অভিযোগ, ওরে বাবা, কে ঢুকেছে, তাড়াতাড়ি বেরো না, আর পারছি না। কিন্তু হলে কি হয়, ভেতর থেকে সেই তোবড়ানো বাটি বাজিয়ে উদার কণ্ঠে তখন ভেসে আসছে তৎকালীন বিখ্যাত হিন্দি ফিল্মের চটুল গানের কলি, ও মেরি গঙ্গা বাহাকে চলো, অথবা बोल राधा बोल संगम होगा कि नहीं, আরে হোগা 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 ইত্যাদি। আসলে ভেতরে তখন বিরাজমান বাড়িওয়ালার সুপুত্র সুকু, যার পোশাকি নাম সুকুমার। সে মনে হয় রাতে না ঘুমিয়ে সূর্যোদয়ের আগেই মন্দিরে ঢুকে পড়ত। বুনো ওলের সঙ্গে পাল্লা দিতেছিল বাঘা তেঁতুল, তাই তাকে বার করতে হলে প্রয়োজনে অনেকে বাইরে থেকে তার গায়ে জল ছুটত।
বাড়িওয়ালার ঘরে চারজনের মধ্যে একে অপরের সঙ্গে নিত্যদিন ঝগড়া লেগেই থাকতো। কখনো কখনো ভাড়াটেদের কেউ কেউ আবার সেই ঝগড়ায় সামিল হয়ে যেত। তাদের ঝগড়ার বিষয়ে বিশেষ কোনো আগ্রহ ছিল যে তা নয়, আসলে তাদেরকে দল ভারী করার জন্য সাক্ষী মানা হতো। এক একজন সাক্ষীর পছন্দ ছিল এক এক রকম। প্রয়োজন বুঝে ঝগড়া চলাকালীন সাক্ষী পাল্টেও ফেলতে দেখা যেত। যেমন মেয়ে মালতী পাশের বাড়ির ছেলের সঙ্গে ছাতে উঠে প্রেম করার বিষয়ে সাক্ষী হিসেবে কাপড় মেলতে ছাতে ওঠা কাকিমার চাহিদা ছিল সব থেকে বেশি। কিন্তু অভিযোগে মা মেয়েকে দু চার ঘা লাগালে বাড়িওয়ালার লাগোয়া ঘরের ভাড়াটে দিদার ডাক পড়তো সব থেকে আগে। আবার সেই দুঃখে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলে সাক্ষীর পছন্দের তালিকায় থাকতো সদর দরজা ঘেঁষা ভাড়াটে এক জেঠিমা। ঝগড়ার বিষয়বস্তুতেও বৈচিত্র্য লক্ষ্য করা যেত। যেমন ধরা যাক, রান্নাঘরে একটা তেঁতুলে বিছে মারা হয়েছে। কে হবে সেই পশুপ্রেমী যে সেই তেঁতুল বিছের মৃতদেহটাকে রাস্তার ডাস্টবিনে সৎকার করতে নিয়ে যাবে? তাই নিয়ে তুমুল ঝগড়া লেগে যেত। হয়তো গায়ের জোরে ভাই সুকুমার সেই যাত্রায় জিতে গেল, সে নিচে গিয়ে সেটাকে ফেলে আসার পিছু পিছু বোন মালতী ছুটল সেটাকে ডাস্টবিন থেকে তুলে আনতে। তারপর ঘন্টাখানেক বাদে সে আবার গেল সেই অন্তর্জলী যাত্রার পুরোহিত হয়ে। আহা, জীবপ্রেমের কি নিদারুণ নিদর্শন! এদিকে বিকেল প্রায় শেষ, সূর্য ডুবে গেছে। সবাই অবাক হয়ে শুনছে সেই বাড়িওয়ালার গল্প। কতক বলে চলল। এদিকে কর্তা ভাত খেতে বসলেই তার সঙ্গে গিন্নির ঝগড়া করাটা ছিল নিত্যদিনের ব্যাপার। হয়তো এই ছিল গিন্নির প্রতিপ্রেমের এক ভয়ঙ্কর বহিঃপ্রকাশ। কর্তা মুখ খুললেই ব্যাস, গিন্নি অমনি আধ খাওয়া ভাতের থালাখানা কর্তার মুখের সামনে থেকে শটান তুলে নিয়ে চলে যেত। বলতো, মিনসে, আমারই বাপের বাড়িতে বসে খাবি, আবার আমারই মুখের উপরে বসে বড় বড় কথা। সেই না শুনে কর্তা ততক্ষণাৎ পায়ে আধ ময়লা ছেঁড়া ক্যাম্বিসির জুতো জোড়া গলিয়ে বাড়ি থেকে এক লাফে বেরিয়ে যেত। বলে যেত, আজ আমি বাসের চাকার তলায় মাথা দেবই, কেউ আমাকে রুখতে পারবি না। পেছনে পেছনে মেয়ে ছুটতো কাঁদতে কাঁদতে। ছেলে বারান্দায় দাঁড়িয়ে একখানা বিড়ি ধরিয়ে মজা দেখত। বাড়ির সবাই কর্তার এই কথা শুনে দুশ্চিন্তা করলেও গিন্নি কিন্তু পরম নিশ্চিন্তে শাড়ির আঁচলখানা মেঝেতে বিছিয়ে পাখার তলায় দ হয়ে শুয়ে দিব্যি দিবানিদ্রা যেত। কারণ সে জানত যে ঘন্টা তিনেকের মধ্যেই কর্তার হাসি মুখে প্রত্যাবর্তন ঘটবে। তখন তার উদার কণ্ঠে থাকবে প্রচলিত কীর্তনাঙ্গের একখানা স্বরচিত গান। সে গাইতে গাইতে আসতো, সবাই দেখো আমি কিন্তু মরিনি মরিনি, আবার দেখো আমি কিন্তু মরিনি মরিনি। সে এও জানতো যে বাড়ি ফিরে এসে তার স্বামী নামক আসামিটি তার সেই জল কাটা ঘরে ছেড়ে যাওয়া কাঁশি চাপা দেওয়া ভাতের থালাখানা খাটের তলা থেকে টেনে বার করে এনে একখানা পিঁড়ে পেড়ে বসে খেতে শুরু করে দেবে। কেউ থালাখানা চাপাও দিত না। ভাড়াটাদের মধ্যে অবশ্য ঝগড়াঝাটির বিশেষ একটা চল ছিল না। ব্যতিক্রম ছিল শুধু একটা বিষয়, বাড়িতে গঙ্গা জল ব্যতি রেখে খাবার জলের কোনো কল ছিল না। সবাইকে বাড়ির বাইরে, মানে দরজার ঠিক বাইরে রাস্তার টাইম জলের কলে লাইন দিয়ে জল আনতে হতো। একবারে ঘর প্রতি বরাদ্দ ছিল 2 বালতি জল। সমস্যা হতো কেউ যদি চালাকি করে আরো বেশি 1 বালতি জল বা 1 কলসি জল ভরার চেষ্টা করত। ভাড়াটাদের ঝগড়া তখন কিন্তু আর মুখে সীমিত থাকতো না। বালতি ছোড়াছুড়ি থেকে শুরু করে হাতাহাতি অবধি পৌঁছতো। আমি মৃত্যুঞ্জয় শীল, আর আপনারা শুনছেন নিশা গল্প চ্যানেলে আমার স্বরচিত গল্প ভাড়াটে। আজ ছিল প্রথম পর্ব। এরপরে কি হলো শুনুন গল্পের পরবর্তী পর্বে আগামী কোনো এক সপ্তাহান্তে। আজ তবে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন। আর হ্যাঁ, গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন। আর আপনার ভাবনা
আমাকেও জানাবেন। কোনো এক সপ্তাহান্তের আসরে আবার দেখা হবে গল্পের ছলে, নিশ্চয় গল্প চ্যানেলে। আবার বলি, ভালো লাগলে নিশ্চয় গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও অন্যদের দিয়ে করান। নমস্কার, টাটা। ইউ আর নট অ্যালোন, বা আপনি একা নন। এটি হলো আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা। সত্যিই তো আপনি একা নন, আমরা সবাই আছি আপনার সঙ্গে, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে। যদি আপনি একাকিত্বে ভোগেন, মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে, গল্প বলতে বা শুনতে ভালোবাসেন, মনের কথা বলে হালকা হতে চান, সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান, তবে উপায় আছে এবং হাতের কাছে। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে। আরও জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন। ইউ আর নট অ্যালোন 2021 wordpress.com ওয়েবসাইটে, কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ আর নট অ্যালোন 21 এর লিঙ্কডইন প্রোফাইলে। প্রশ্ন থাকলে momo consultants@gmail.com ইমেল করতে পারেন।